গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হেনরি রাইডার হ্যাগার্ডের বিখ্যাত বই ক্লিওপেট্রা। বাংলায় রূপান্তর করেছেন সায়েম সোলাইমান। পড়ছি এর প্রথম পর্ব। ভূমিকা। মিশরের একটা প্রাচীন শহরের নাম আবাউদিস। শহরটার চারদিকে পর্বতমালা, সেগুলোর এক প্রান্তে অনেক পুরনো একটা মন্দিরের ধ্বংসাবশেষ। সম্প্রতি মন্দিরটার একপাশের দেয়াল ঘেঁষে আবিষ্কৃত হয়েছে একটা কবর। ৮-১০টা সাধারণ কবরের মতো নয় সেটা। মাটির ৮৯ ফিট নিচে একটা বড় প্রকোষ্ঠে পাওয়া গেছে ৩টা কফিন। দুটো সম্ভবত আমাদের গল্পের নায়ক হারমাচিসের বাবা মার। গুপ্তধনের লোভে চোরের দল নির্দয়ের মতো ভেঙে ফেলেছে কফিন দুটোকে। ভিতরে কি পেয়েছে ওরাই জানে, কিন্তু নতুন পর্যটকদের কাছে মিথ্যা বলে বিক্রি করতে পারলে ভালো আয় হবে বুঝে মমি দুটো ফেলে যায়নি শয়তানের দল। কবরটা যখন আবিষ্কৃত হলো তখন আমার এক ডাক্তার বন্ধু বেড়াতে গিয়েছিল লিবিয়ায়। ২ দিন সেখানে থাকার পর নীলনদ পার হয়ে অ্যাবাউদিসে গেল সে। তারপর ঘটনাচক্রে ওই তস্কর বাহিনীর সর্দারের সঙ্গে পরিচয় হয়ে গেল ওর। কফিন দুটো পাওয়ার ঘটনা আমার বন্ধুকে বিস্তারিত বলল লোকটা। আরও জানালো একটা কফিন খুলতে বাকি রয়ে গেছে তখনও। কফিনটা দেখে নাকি আহামরি কিছু মনে হয়নি ওদের, তাই হাত দেয়নি। কৌতূহলী হয়ে উঠল আমার বন্ধু। ছোট থেকেই সে বেশ অ্যাডভেঞ্চারাস, তাই কবর অভিযানের সুযোগটা হারাতে চাইল না। মোটা ঘুষ দিল চোরের সর্দারকে। ওকে পথ দেখিয়ে ওই কবরে নিয়ে গেল লোকটা। এর পরের ঘটনা আমার বন্ধুর চিঠি থেকেই তুলে দিচ্ছি আপনাদের জন্য। সেই রাতে একটা মন্দিরের কাছে খোলা আকাশের নিচে ঘুমালাম। ভোর হওয়া মাত্রই রওনা হলাম আমরা মানে আমি, চোরের সর্দার আলী আর ওর দল। আমি লোকটার নাম দিয়েছিলাম আলী বাবা। সূর্যোদয়ের ঘণ্টাখানেক পর আমরা পৌঁছালাম আলী বাবার কুকর্মের জায়গায়। দেখলাম একটা উপত্যকায় হাজির হয়েছি। ভালো মতো খেয়াল করলাম জায়গাটা। চারদিকে একেবারে নির্জন, পায়ের নিচে মাটির তুলনায় বালিই বেশি। আশেপাশে বড় বড় পাথর। সূর্যের তাপে তেতে উঠেছে পাথরগুলো। গরমে কষ্ট হচ্ছে খুব, হাঁটতে পারছি না ঠিক মতো। সঙ্গে থাকা মালবাহী গাধাটার পিঠ থেকে মালগুলো নামিয়ে চাপালাম আলীর লোকজনের কাঁধে। এরপর নিজে চেপে বসলাম গাধাটার উপর। চলতে আরম্ভ করলাম একটানা। একসময় একটা বড় পাথরের বোল্ডারের সামনে এসে থেমে দাঁড়ালো আলী। বলল, কবরটা ওই পাথরের নিচে। নামলাম গাধার পিঠ থেকে। সঙ্গে থাকা অল্প বয়সী একটা ছেলেকে মালপত্রের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আলীর পিছু নিলাম আমি। বোল্ডারটার নিচে একটা ছোট্ট গর্ত। বাইরে থেকে দেখেই বুঝলাম একজন পূর্ণবয়স্ক লোকের পক্ষে গর্তটার ভিতরে ঢুকে দাঁড়ানো তো দূরের কথা, হামাগুড়ি দিয়ে চলাই কষ্টকর হবে। মরুভূমির শেয়াল হয়তো তৈরি করেছে গর্তটা। বেটে খাটো হালকা পাতলা শরীর নিয়ে সহজেই হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকে গেল আলী। ওকে অনুসরণ করতে যথেষ্ট কসরত করতে হলো আমার। গর্তের ভিতরটা বাইরের তুলনায় ঠান্ডা আর অন্ধকার। সঙ্গে আনা মোমবাতি জ্বালালাম আমরা। এগিয়ে চললাম একটানা। একসময় হাজির হলাম একটা বড় প্রকোষ্ঠে। থামতে বললাম আলীকে। দম নেওয়ার ফাঁকে চোখ তুলে তাকালাম এদিক ওদিক। দেয়ালে কয়েকটা ছবি আঁকা আছে দেখলাম। একটা ছবি আমার দৃষ্টি আকর্ষণ করল। হাতে জাদুকরদের মতো একটা লাঠি নিয়ে সাদা লম্বা দাড়িওয়ালা রাজকীয় চেহারার এক বুড়ো বসে আছেন একটা বাঁকা চেয়ারে। তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে পুরোহিতদের একটা দল। প্রকোষ্ঠটার ডান দিকে কুয়ার মতো একটা গর্ত করা। সেটার কাছে আমাকে নিয়ে গেল আলী। সঙ্গে করে কয়েকটা শক্ত মোটা কাঠ নিয়ে এসেছিল সে। কুয়ার মুখে আড়াআড়িভাবে বসিয়ে দিল কাঠগুলোকে। তারপরও বেশ কিছুটা জায়গা খোলা থেকে গেল। কাঠগুলোতে দড়ি বাঁধতে দেখে বুঝলাম ওর উদ্দেশ্য কি। পোশাকের ভিতর কতগুলো মোমবাতি ভরে দড়ি বেয়ে নিচে নেমে গেল সে। নিচে পৌঁছানোর পর মোমবাতি জ্বালালো আলী। সে পেশায় চোর, ওর অভিজ্ঞতা অনেক, কিন্তু আমি কোনোদিন দড়ি বেয়ে ওঠানামা করিনি। কাজটা করতে হবে ভেবে ঘাবড়ে গেলাম। নিচে নামবো কি নামবো না ভাবলাম কিছুক্ষণ। শেষ পর্যন্ত কৌতূহলের কাছে পরাজিত হলো ভয়। সময় নষ্ট না করে নেমে গেলাম নিচে। আলীর কয়েকজন সহকারী দাঁড়িয়ে রইল কুয়াটার মুখে। আমার জন্য অপেক্ষা করছিল আলী। আমি নামা মাত্রই আরেকটা মোমবাতি জ্বালিয়ে আমার হাতে দিল। তারপর হাঁটা ধরল একটা সরু 5 ফিটের মতো উঁচু প্যাসেজের উদ্দেশ্যে। একটা কথাও না বলে ওর পিছু নিলাম। হাজির হলাম আরেকটা প্রকোষ্ঠে।
এত গরম আর নীরব কোনো জায়গায় এর আগে কখনো গিয়েছি বলে মনে হয় না আমার। মোমবাতি উঁচু করে ধরে তাকালাম চারদিকে, কিন্তু প্রকোষ্ঠটার একটা দেয়ালেও কোনো ছবি দেখলাম না। খেয়াল করলাম একপাশে উল্টে পড়ে আছে দুটো কফিন। কাঁচা কাদের জানা থাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম আলীর দিকে। আমাকে তাকাতে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল চোরের সর্দার। প্রকোষ্ঠটার এক কোণে চূড়ান্ত অবহেলায় ফেলে রাখা একটা কফিনের দিকে ইঙ্গিত করে বলল, ওই যে আরেকটা মমি। এগিয়ে গেলাম কফিনটার দিকে। ভালো মতো দেখলাম। শক্ত পুরু আর মসৃণ সাইডার কাঠে তৈরি কফিনটাকে দেখে একেবারে সাধারণ বলে মনে হলো। ভুল বলেনি আলী। কাজ শুরু করতে বললাম ওকে। হাতুড়ি আর বাটালি বের করে অভিজ্ঞ হাতে কফিনটা ভাঙতে আরম্ভ করল সে। দুঃখ হলেও কাজটা শেষ করতে সময় লাগলো ওর। তারপর অনেক কষ্ট করে দুজনে মিলে তুললাম প্রায় ৩ ইঞ্চি পুরু ঢাকনাটা। মোমবাতি উঁচু করে উকি দিলাম ভিতরে। সব মমি চিৎ করে শোয়ানো থাকে জানতাম, কিন্তু ওই মমিটা একপাশে কাত হয়েছিল। শুধু তাই নয়, খেয়াল করলাম মমিটার ২ হাঁটু সোজা থাকার বদলে কিছুটা বেঁকে আছে। পাশে দাঁড়ানো আলী বিড়বিড় করে বলল, অদ্ভুত। বুঝলাম যথাযোগ্য মর্যাদায় কবর দেওয়া হয়নি লোকটাকে। কাপড়ে পেঁচিয়ে রাখা একটা প্যাপিরাস খণ্ড চোখে পড়ল আমার। হাত বাড়িয়ে তুলে নিলাম জিনিসটা। আপাত দৃষ্টিতে মনে হলো কফিনের ঢাকনা লাগানোর আগে প্যাপিরাসটা কেউ ছুঁড়ে মেরেছিল ভিতরে। তাকালাম আলীর দিকে। লোভে দুচোখ চকচক করছে ওর। অবস্থা বুঝে শার্টের বোতাম খুলে ভিতরে ঢুকিয়ে রাখলাম প্যাপিরাসটা। কিছু বলল না আলী। ওর সঙ্গে আগেই কথা হয়েছিল, ৩ নম্বর কফিনটার ভিতরে যা পাওয়া যাবে সব আমি নেব। কথার বরখেলাপ করল না চোরের সর্দার। আবার কাজ শুরু করার ইঙ্গিত করলাম আলীকে। দুজনে মিলে খুলতে আরম্ভ করলাম মমির সাদা কাপড়ের ব্যান্ডেজ। মুখের ব্যান্ডেজ খোলার পর সেখান থেকে পেলাম আরেকটা প্যাপিরাসের রোল। আগেরটার মতো সেটাকে ঢোকালাম শার্টের ভিতরে। কাজ চালিয়ে গেলাম আমরা। হাঁটুর ব্যান্ডেজ খোলার পর পেলাম তৃতীয় আর শেষ প্যাপিরাসের রোল। দেরি না করে দখল করলাম সেটাও। তারপর মোমবাতি নিচু করে ধরে ভালো মতো তাকালাম মৃত লোকটার দিকে। দেহটা শুকিয়ে একেবারে খটখটে হয়ে যায়নি দেখে বুঝলাম নেট্রনে পুরো ৭০ দিন ডুবিয়ে রাখা হয়নি মৃতদেহটাকে। লোকটার চেহারায় তখনও ফুটে আছে মৃত্যু যন্ত্রণার ছাপ। বিকৃত চেহারার উপর মোমবাতির আলো ধরা মাত্র ভয় পেয়ে পিছিয়ে গেল আলী। দূরে দাঁড়িয়ে অস্ফুট স্বরে কি যেন বলতে লাগলো একটানা। মমিটা একজন মধ্যবয়স্ক লোকের। ধূসর হয়ে যাওয়া অল্প কিছু চুল লেপ্টে আছে ওর খুলিতে। মুখের ব্যান্ডেজ খোলার সময় খেয়াল করেছি খুলিটা দেহ থেকে আলাদা, তার মানে শিরোচ্ছেদ করা হয়েছিল লোকটার। মমিটা লম্বায় ৬.৫ ফিটেরও বেশি। সেটার কাঁধ দুটো অনেক চওড়া। দেহের আকৃতি দেখে বুঝলাম জীবদ্দশায় লোকটা ছিল খুবই শক্তিশালী। উল্লেখযোগ্য আর কিছু চোখে পড়ল না। আমার কাজ শেষ হয়েছে বুঝতে পেরে আর দেরি করল না আলী। দড়ি বেয়ে উঠতে আরম্ভ করল উপরে। মৃত্যু প্রকোষ্ঠটাতে একা থাকার মতো সাহস ছিল না আমারও, কাজেই বিনা দ্বিধায় অনুসরণ করলাম ওকে। আর বিশেষ কিছু লেখার নেই। কিছু কাজ বাকি আছে এখানে, সেগুলো সেরেই হাজির হয়ে যাব লন্ডনে। আরও অনেক কথা বলার আছে, সাক্ষাতে জানাবো বিস্তারিত। আজকের মতো বিদায়। ১০ দিন পর লন্ডনে ফিরে এলো আমার বন্ধু। ততদিনে একজন হায়ারোগ্লিফিক বিশেষজ্ঞের সঙ্গে দেখা করে কথাবার্তা বলে রেখেছি আমি। বন্ধু ফেরার পরদিনই ওকে নিয়ে গেলাম ওই বিশেষজ্ঞের কাছে। একে একে ৩টা প্যাপিরাসের উপর ভালো মতো চোখ বুলানোর পর বলল লোকটা, আমার মনে হয় রানী ক্লিওপেট্রার আমলের কোনো লোকের আত্মজীবনী উদ্ধার করেছেন আপনারা। প্যাপিরাস ৩টা পড়ে অর্থ বুঝতে ৬ মাস সময় লাগবে আমার। হাতে ধরা প্যাপিরাসটা আবার পড়তে আরম্ভ করল সে। কিছুক্ষণের মধ্যেই দারুণ উত্তেজিত হয়ে উঠল। প্যাপিরাসটা হাতে নিয়ে প্রায় ছুটে বেড়াতে লাগলো সারা ঘরে। একটু পর থামল। এক লাফে এসে দাঁড়ালো আমার সামনে। একবার আমার আরেকবার আমার বন্ধুর সঙ্গে হাত মেলাতে আরম্ভ করল। মুখ চাওয়াচাই করলাম আমরা ২ বন্ধু। পাগলের পাল্লায় পড়লাম কিনা ভাবলাম আমি। আমাকে বেশিক্ষণ চিন্তা করার সুযোগ দিল না বিশেষজ্ঞ লোকটা। চিৎকার করে বলল, মরে গেলেও প্যাপিরাস ৩টা অনুবাদ করব আমি। কেউ ঠেকাতে পারবে না আমাকে। তারপর প্রকাশ করব অনুবাদ গ্রন্থটা। ওসিরিসের শপথ, সারা দুনিয়ার যত ইজিপ্টোলজিস্ট আছে আমার বইয়ের খবর শুনে ছুটে আসবে লন্ডনে। বলেই আবার ঝাঁকাতে আরম্ভ করল আমাদের হাত। অনুবাদের কাজ শেষ হলো একসময়। ছাপাও হয়ে গেল বইটা। আর সেটাই এখন হাতে ধরে আছেন আপনারা। প্রিয় পাঠক,
চলুন ঘুরে আসি প্রাচীন মিশর থেকে। এখন ইতিহাস কথা বলবে আপনাদের সঙ্গে। কলম বন্ধ করলাম আমি, কারণ আমাদের গল্পের নায়ক হারমাচিস মুখ খুলবে এখন। আপনাদেরকে শোনাবো ওর করুণ কাহিনী। প্যাপিরাস 1। দেবী অসিরিসের শপথ, আমার এই কাহিনীর প্রতিটা অক্ষর সত্য। আমার নাম হারমাচিস। উত্তরাধিকার সূত্রে একসময় আবাউদিস মন্দিরের পুরোহিত ছিলাম আমি। আমাকে নিয়ে কত আশা ছিল বাবার, সব নষ্ট করে দিয়েছি। নারীর প্রেমে মত্ত হয়ে ভুলে গিয়েছিলাম আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভুলে গিয়েছিলাম এমনকি দেবতাদেরও। যেমন কর্ম তেমনি ফল। এখন কারাগারে বসে মৃত্যুর অপেক্ষা করছি আর লিখছি এই কাহিনী। একেবারে প্রথম থেকেই শুরু করি। আবাউদিসে জন্ম আমার। আমার সঙ্গে একই দিনে জন্মালো ক্লিওপেট্রা। মেয়েটা পরে মিশরের রানী হল। আরও পরে বলবো ওর কথা, নিজেরটা শেষ করি প্রথমে। আমার জন্মের সময় মিশরের রাজা ছিল টলেমি অলেটিস। লোকে বংশীবাদক নামে চিনত ওকে, কারণ সারাদিন প্রিয় বাঁশিটা নিয়েই পড়ে থাকত সে। রাজকর্ম দেখাশোনা করত না খুব একটা। এসব কথার কিছু আমি শুনেছি আমার বুড়ি দাইমা অটোয়ার মুখ থেকে, আর বাকিটা বাবার কাছে। টলেমি ছিল ম্যাসেডোনিয়ার লোক। খাঁটি মিশরীয় রক্ত ছিল না ওর দেহে। আভিজাত্যের দিক দিয়ে ওর পরের স্থানটা ছিল আমার বাবা এমএনএম হেডের। তিনি ছিলেন আবাউদিসের মন্দিরের প্রধান পুরোহিত এবং মিশরের আদি অধিবাসীদের একজন। আমাকে আতুর ঘরে রেখেই মারা গেলেন মা। মরার আগে এক রাতে স্বপ্নে দেখলেন একদিন মিশরের রাজা হব আমি। স্বপ্নের ব্যাপারটা বাবাকে খুলে বললেন তিনি। শুনে চিন্তিত হয়ে পড়লেন বাবা, কারণ মায়ের বেশিরভাগ স্বপ্নই সত্য হতো। ওই স্বপ্নটাও সত্য হলে রাজত্ব শেষ হয়ে যাবে টলেমি আর ওর বংশধরদের। আবার মিশরের শাসন ফিরে পাবে আদি অধিবাসীরা। কথাটা টলেমির কানে গেলে সে কি করতে পারে বুঝতে সময় লাগল না বাবার। তাই মায়ের মৃত্যুশয্যার পাশে উপস্থিত সবাইকে দেবদেবীর নামে এই বলে শপথ করালেন তিনি যে মা যা বলেছেন তার একটা শব্দও কাউকে বলবে না ওরা। কিন্তু নারীর জীব ছাড়া পৃথিবীর আর সব কিছুকেই বোধহয় বেঁধে রাখা সম্ভব। বুড়ি দাইমা অটোও ছিলেন শপথকারীদের মধ্যে। সর্বনাশটা ঘটাল সেই। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে শপথের কথাও মুছে যেতে আরম্ভ করল ওর মন থেকে, এবং একদিন হয়তো পুরোপুরি ভুলেই গেল সে। ঘটনাটা ফাঁস করে দিল ওর মেয়ের কাছে। সেই রাতে মেয়েটা ঘুম থেকে ডেকে তুলল স্বামীকে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জানালো সব কিছু। পরদিন বন্ধুদের আড্ডায় গেল লোকটা। হয়তো বলার মতো কিছু খুঁজে না পেয়ে আমার ব্যাপারেই আলোচনা শুরু করল। বন্ধুদের মধ্যে একজন ছিল টলেমির গুপ্তচর। যত তাড়াতাড়ি পারল টলেমির দরবারে উপস্থিত হয়ে পুরো ঘটনা বর্ণনা করল সে। শুনে খুব স্বাভাবিকভাবেই প্রচণ্ড রেগে গেল টলেমি। ওর কয়েকজন বিশ্বস্ত রক্ষী ছিল, যাতে গ্রিক, স্বভাবে ভয়ঙ্কর। টলেমি ডাকল ওদেরকে। আবাউদিসে যাওয়ার হুকুম দিল। আমার নাম জানা না থাকায় রক্ষীদের আদেশ দিল, এমএনএম হেডের নবজাতক ছেলেটার মাথা কেটে একটা ঝুড়িতে ভরে নিয়ে এসো আমার কাছে। পারলে পুরস্কার পাবে, না পারলে তোমাদের মাথা কাটবো আমি। রওনা হলো রক্ষীরা। নীলনদ পার হয়ে প্রায় পৌঁছে গেল অ্যাবাউদিসের কাছাকাছি। তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। একেবারে শান্ত ছিল আবহাওয়া, আকাশ ছিল পরিষ্কার, কিন্তু হঠাৎ করে মেঘে ছেয়ে গেল নীল আকাশ। এলোমেলো বাতাস বইতে আরম্ভ করল। নীলনদের পানিতে উঠল ঘূর্ণি। অবস্থা বেগতিক বুঝে দেবতাদের নাম স্মরণ করতে আরম্ভ করল দুঃসাহসী রক্ষীরা। অ্যাবাউদিসের প্রধান সড়কের পাশেই ছিল ঘাট। সেখানে নৌকা ভিড়াতে চাইল ওরা, পারল না। দমকা বাতাস আর ঢেউ নৌকাটাকে নিয়ে গেল বহু দূরে। বহু কষ্টে একসময় ডাঙায় উঠে এলো রক্ষীরা। প্যাচপেচে কাদা পার হয়ে অনেক পথ ঘুরে অ্যাবাউদিসের প্রধান সড়কে ওঠার পর আমাকে খুন করার ইচ্ছে চলে গেল অনেকেরই। একজন ফিরে যাওয়ার প্রস্তাব করল, ওকে সমর্থনও করল কেউ কেউ। তখন দলনেতা মনে করিয়ে দিল,
খালি হাতে ফিরে গেলে ধরে মাথা থাকবে না একজনেরও। কাজেই লোকজনকে জিজ্ঞেস করতে করতে এমেনেহেটের বাড়ির পথ ধরল ওরা। রক্ষীরা পৌঁছানোর আগেই খবরটা ছড়িয়ে পড়ল অ্যাবাউদিসের প্রায় সব জায়গায়। কি উদ্দেশ্যে এসেছে ওরা সেটাও অজানা রইল না। মাঠে কাজ করছিল এক ভালো মানুষ চাষি, লোকটার নাম মনে আসছে না এই মুহূর্তে। ছুটল আমাদের বাড়ির দিকে। আমার মায়ের মৃত্যুর সময় উপস্থিত ছিল সে। ভুল করল চাষি, আমাদের বাসায় না এসে মন্দিরে যাওয়া উচিত ছিল ওর। বাবাকে জানানো উচিত ছিল রক্ষীদের ব্যাপারটা। উত্তেজনার সময় মাথা ঠিক রাখতে পারেনি বেচারা। যাই হোক, তখন আমাকে দেখাশোনা করছিল বুড়ি দাইমা অটোয়া। ওকে সবকিছু খুলে বলল চাষি। শুনে স্তম্ভিত হয়ে গেল অটোয়া। জিজ্ঞেস করল লোকটা, এখন কি করব আমরা? মাথা কাজ করছে না অটোয়ার। বুঝতে পারল বুড়ি সব দোষ ওর। চাষির প্রশ্নের উত্তরে সে বলল, জানি না। রক্ষীরা এসে পড়েছে কিনা দেখার জন্যে জানলা দিয়ে বাইরে তাকালো চাষি। উঠানে আমার সমবয়সী একটা ছেলেকে খেলতে দেখে আবার জিজ্ঞেস করল, বাচ্চাটা কার? আমার মেয়ের। ছেলেটা হারমাচিসের দুধ ভাই। কেন? এখন তোমার সামনে দুটো পথ খোলা আছে। বুদ্ধি দিল চাষি। হারমাচিসকে লুকিয়ে ফেলতে পারো কোথাও, কিন্তু তাতে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। ছেলেটাকে খুঁজে বের করবেই রক্ষীরা। দরকার হলে তোমার মাথাটাও কাটবে। তাছাড়া কখন কেঁদে ওঠে হারমাচিস কোনো ঠিক নেই। আওয়াজ শুনে রক্ষীরা বুঝে যাবে কোথায় আছে সে। আর যদি হারমাচিসকে বাঁচাতে চাও তাহলে তাহলে তোমার নাতিকে তুলে দিতে হবে রক্ষীদের হাতে। ওরা চেনে না হারমাচিসকে। তোমার মুখ থেকে যা শুনবে সেটাই বিশ্বাস করবে। কথাটা শুনে ভয়ঙ্করভাবে কেঁপে উঠল অটোয়া। ওর নাতি ওর নিজের রক্ত। সিদ্ধান্ত নিতে কিছুক্ষণ দেরি করল বুড়ি। তারপর এক দৌড়ে উঠানে গিয়ে ঘরের ভিতরে নিয়ে এলো নাতিকে। ভালো মতো গোসল করালো। আমার গা থেকে রেশমের পোশাকটা খুলে পরালো ওকে। আমাকে উদাম গায়ে ফেলে রাখলো ঘরের এক কোণে। আর নাতিকে শুইয়ে দিল আমার দোলনায়। এরপর মুঠো মুঠো মাটি নিয়ে মাখল আমার গায়ে, মুখে, চুলে। আমার ধপধপে ফর্সা চামড়া নিমিষেই কালো হয়ে গেল। আমাকে কোলে করে উঠানে নিয়ে গেল অটোয়া। ছেড়ে দিল মাটিতে। হাত পা ছুঁড়ে খেলতে লাগলাম আমি। ততক্ষণে এসে পড়েছে রক্ষীরা। ওদের আসতে দেখে চাষি প্রথমে সতর্ক করল অটোয়াকে। তারপর নিজে লুকিয়ে পড়ল নিরাপদ জায়গায়। বীর দর্পে আমাদের উঠানে প্রবেশ করল রক্ষীরা। তৃষ্ণার্ত ছিল বলে ওদেরকে দুধ আর মধু খেতে দিল অটোয়া। উঠানে আমাকে দেখে জিজ্ঞেস করল দলনেতা, ছেলেটা কার? আমার মেয়ের হুজুর। এই শীতে ওর বয়স। এমএনএম হ্যাটের ছেলেটা কোথায়? উত্তরটা দিতে অটোয়ার কেমন লেগেছিল জানি না, তবে ঘটনাটা লিখতে গিয়েই আমার চোখে পানি এসে যাচ্ছে। ভেতরের ঘরে হুজুর, বলল অটোয়া। দোলনায় শুয়ে আছে। ওর বাবাকে কি ডেকে দেব? ক্রুড়ো হেসে দলের একজনকে ইঙ্গিত করল নেতা। লোকটা ঢুকল ঘরের ভেতর। তারপর কোলে করে নিয়ে এলো অটোয়ার নাতিকে। জানেন হুজুর, বুক ফেটে বের হয়ে আসতে চাওয়া কান্নাটাকে জোর করে চেপে রেখে বোকার ভান করল বুড়ি। এই ছেলে একদিন মিশরের রাজা হবে। মরার আগে ওর মা স্বপ্নে দেখেছে ওর মায়ের স্বপ্ন সব সময় সত্য হতো। নেতাকে খাপ থেকে তলোয়ার বের করতে দেখে থেমে গেল বুড়ি। লোকটা এক কোপে কেটে ফেলল ওর নাতির মাথা। সঙ্গে করে নিয়ে আসা ঝুড়িতে কাটা মাথাটা ভরতে ভরতে বলল লোকটা, ঠিকমতো যত্ন নিও মিশরের ভবিষ্যৎ রাজার। মাথায় না হোক, অন্তত ঘাড়ে তো মুকুট পরতে পারবে সে। ওর কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল রক্ষীর দল। ফিরতি পথ ধরল ওরা। আর নাতির লাশ নিয়ে বিলাপ করে কাঁদতে আরম্ভ করল অটোয়া। ওর মেয়ে ছিল বাজারে। রক্ষীদের চলে যেতে দেখে এলো আমাদের বাড়িতে। ছেলের লাশ দেখে আর সব ঘটনা শুনে প্রায় পাগল হয়ে গেল মেয়েটা। খবর পেয়ে ছুটে এলো ওর স্বামী। খুন করতে উদ্যত হলো অটোয়াকে। তখন বাবাকে ডাকতে মন্দিরের উদ্দেশ্যে দৌড় দিল চাষি। সাধনায় মগ্ন ছিলেন বাবা। রক্ষীদের আগমনের ব্যাপারে কিছুই জানতেন না। চাষির মুখ থেকে ঘটনা শোনার পর লোকজন নিয়ে ছুটে এলেন তিনি। প্রথমেই নিবৃত করলেন অটোয়ার মেজামাইকে, কিন্তু পুত্র শোকে কাতর লোকটা অটোয়াকে খুন করতে না পেরে বলল, পরদিন টলেমির দরবারে গিয়ে সব বলে দেবে।
অভিশাপ দিতে দিতে বিদায় নিচ্ছিল স্বামী স্ত্রী। কিছুক্ষণ কি যেন ভেবে ওদেরকে গ্রেপ্তার করার আদেশ দিলেন বাবা। তার নির্দেশে ওদেরকে ধরে নিয়ে যাওয়া হলো মন্দিরে। সেখানে কোনো এক পাতাল প্রকোষ্ঠে চিরদিনের জন্য হারিয়ে গেল ওরা। বাবা, চাষি, বুড়ি দাইমা অটোয়া আর বাবার খুব বিশ্বস্ত কয়েকজন ছাড়া আসল ঘটনাটা জানতে পারল না অন্য কেউ। পরে সারা অ্যাবাউদিসে প্রচার করা হলো হারমাচিসকে মেরে ফেলেছে রক্ষীরা। অপুত্রক থাকার দুঃখ সহ্য করতে না পেরে একটা ছেলেকে দত্তক নিয়েছেন এমেনেমহেড। নিজের বাবার কাছে পালক পুত্রের পরিচয়ে শুরু হলো আমার নতুন জীবন। এরপর আর কোনো সমস্যা করেনি টলেমি। তার মানে আসল ব্যাপারটা জানতেই পারেনি সে। আবার আগের মতোই বাঁশি নিয়ে মেতে উঠল লোকটা। আলেকজান্দ্রিয়ায় ওর মার্বেলের প্রাসাদে আগের মতোই ভোগ বিলাসে মত্ত হল। শুনেছিলাম রক্ষীদের নেতা কাটা মাথাটা টলেমির সামনে পেশ করা মাত্রই পা থেকে খড়ম খুলে হাতে নিয়েছিল সে। রাগ ঠান্ডা না হওয়া পর্যন্ত ইচ্ছামতো বাড়ি দিয়েছিল অটোয়ার নাতির দুগালে, কপালে, মাথায়। ওর ডজনখানেক স্ত্রীর সবাই উপস্থিত ছিল দরবারে। ওদের মধ্যে একজন দৃশ্যটা সহ্য করতে না পেরে প্রতিবাদ জানালো। আস্পর্ধা দেখানোর শাস্তি হিসেবে কিছুক্ষণের মধ্যেই বদ্ধ ভূমিতে নিয়ে যাওয়া হলো মেয়েটাকে। টলেমির আদেশ অনুযায়ী শিরচ্ছেদ করা হলো। নিজের নিয়মেই কেটে গেল সময়ের পর। সপ্তাহ ঘুরে মাস এলো, মাস ঘুরে বছর। ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলাম আমি। আমার শৈশবের বেশিরভাগ সময় মন্দিরের আশেপাশেই কাটল। আগ্রহ নিয়ে লোকজনকে দেখতাম আমি। দল বেঁধে মন্দিরে আসত ওরা। কঠিন কঠিন সব মন্ত্র আওড়াতো বিড়বিড় করে। তারপর চলে যেত এক সময়। আমাকে পড়াশোনা শেখানোর দায়িত্ব নিলেন বাবা। বয়সের সাথে পাল্লা দিয়ে শিখলাম অনেক কিছু। আমার শারীরিক বৃদ্ধিও ছিল চোখে পড়ার মতো। প্রথম থেকেই আমি ছিলাম সমবয়সী যে কোনো ছেলের তুলনায় অনেক লম্বা চওড়া। কুস্তি বা হাতাহাতি লড়াইয়ে আমার সঙ্গে পারার মতো একটা ছেলেও ছিল না অ্যাবাউদিসে। আমার থেকে দূরে পাথর বা বল্লম ছুটতে পারত না কেউ। শুধু শক্তিই নয়, সৌন্দর্যের দিক দিয়েও আমি ছাড়িয়ে গেলাম সবাইকে। দেবতা নাউটের মতো আমার চুল ছিল কালো, নীল পদ্মের মতো চোখের মণি দুটো ছিল নীল, ত্বক ছিল অ্যালাব্যাস্টারের মতো। সিংহ শিকারের খুব ইচ্ছা আমার, কিন্তু এসব বিপজ্জনক কাজ করতে আমাকে সব সময় নিষেধ করেন বাবা। বলেন, আমার জীবনটা অনেক মূল্যবান, সস্তা উত্তেজনার মজা নিতে গিয়ে নিজেকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়াটা অন্যায় হবে। ওসব শক্ত কথার কিছুই বুঝি না আমি। বাবা যতই নিষেধ করেন আমাকে, ততই রেগে যাই। আমার সমবয়সী আর আমার থেকে দুর্বল ছেলেরা দল বেঁধে বনে যায়। পরে হাসি মুখে সিংহের কাটা মাথা আর ছাল নিয়ে ফিরে আসে। আমি তাকিয়ে তাকিয়ে দেখি আর অসহায় রাগে ফুঁসি। শিকার করার খুব ইচ্ছা হলে শিয়াল আর হরিণ মারি আমি। দেখে হাসতে হাসতে গড়াগড়ি খায় ছেলেরা। বলে আমি ভীতু, কাপুরুষ। আমার লম্বা চওড়া শরীরটা পচে যাওয়া উচিত। মুখ বুঝে সহ্য করি, প্রতিবাদ করার ভাষা পাই না। এভাবেই কেটে গেল আরও কয়েকটা বছর। সময়ের স্বাভাবিক নিয়মে 17 বছরে পা দিলাম আমি। শুরু হলো আমার স্বাভাবিক জীবনের ছন্দপতন। নিজের মনে একদিন হেঁটে যাচ্ছি অ্যাবাউদিসের প্রধান সড়ক দিয়ে। পিছু ডাকল পরিচিত এক ছেলে। এই যে লম্বা চওড়া কাপুরুষ, চললে কোথায়? শিয়াল আর হরিণ মারতে বুঝি? ঘাড় ঘুরিয়ে তাকানো মাত্রই গা জ্বালানো তীব্র ব্যঙ্গের হাসি দেখতে পেলাম ছেলেটার ঠোঁটে। তোমার শরীরের ভেতর কলিজা বলে কিছু থাকলে চলো সিংহ মারতে যাই। কোথা থেকে নাকি পাশের জঙ্গলে এসে হাজির হয়েছে একটা বিরাট সিংহ। তুমি রাজি থাকলে আজ মারবো ওটাকে। কি কথা বলছো না কেন? ভয় পেয়ে গেলে নাকি? হাহ, যাও, তোমার বুড়ি দাইমার কোলে চড়ে দুধ খাও, আর একটু লম্বা চওড়া হতে পারবে। মাথায় রক্ত উঠে গেল আমার। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ঝাঁপিয়ে পড়লাম ছেলেটার উপর। ঘুষি মারার জন্য হাত তোলা মাত্রই বলল সে, আমাকে মেরে কি লাভ? পারলে সিংহটাকে মেরে প্রমাণ করো কত বড় বীরপুরুষ তুমি। ছেড়ে দিলাম ওকে। বললাম, শুধু আমরা দুজনে যাব, রাজি? প্রথমে রাজি হলো না ছেলেটা। দুজনে মিলে একটা সিংহ মারা সম্ভব নয়, জানত সে। তাই আমার প্রস্তাব শুনে চুপ করে গেল। উঠে দাঁড়ালাম আমি।
তাহলে দেখা যাচ্ছে তোমারই দুধ খাওয়া দরকার। মন্তব্যটা শুনে আমাকে দাঁড়াতে বলে এক দৌড়ে বাড়ি থেকে তীর ধনুক আর একটা বড় ছুরি নিয়ে এলো ছেলেটা। আমি আনলাম আমার ভারী বল্লমটা। তারপর দুজনে মিলে রওনা হলাম জঙ্গলের উদ্দেশ্যে। ঘন জঙ্গলে ঢুকে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা। একসময় সিংহটার পায়ের ছাপ খুঁজে পেল ছেলেটা। ছাপগুলো অনুসরণ করে হাজির হলাম একটা খালের প্রান্তে। চারদিকে থকথকে কাদা থাকায় ঠিকমতো পা ফেলতে পারছি না। সূর্য ডুবতে বসেছে প্রায়, ভালোমতো দেখা যাচ্ছে না সবকিছু। দৃষ্টি তীক্ষ্ণ করে তাকালাম খালের অপর প্রান্তে। ঝোপঝাড় আর বেটে কিছু গাছের আড়ালে ঢাকা পড়া সিংহের কাঠামোটা অস্পষ্টভাবে চোখে পড়ল। শুয়ে আছে অতিকায় জন্তুটা, ঝোপের আড়াল থেকে বেরিয়ে আছে সেটার লেজ। যাও, ফিসফিস করে বললাম ছেলেটাকে, আগে বাড়ো। এখানে দাঁড়িয়ে থেকেই রাত পার করবে নাকি? পাগল হয়েছ তুমি? চাপা স্বরে আমাকে ধমক দিল সে। বেশি কাছে গেলে টের পেয়ে যাবে সিংহটা, তারপর লাফিয়ে পড়বে আমাদের ঘাড়ে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে দুজনকেই। বরং এখান থেকেই তীর ছুটছি আমি। আমাদের দিকে তেড়ে এলে আরও তীর মেরে ওটাকে ঘায়েল করব। তুমিও প্রস্তুত থেকো। বলতে বলতে তুন থেকে একটা তীর বের করল সে, হাতে নিল ধনুক। তীরটা গিয়ে বিঁধল পশুরাজের লেজে। প্রচণ্ড গর্জন করে আকাশ বাতাস কাঁপিয়ে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো জন্তুটা। আমাদের দেখা মাত্রই তীরের চেয়েও বেশি গতিতে ছুটে এলো। টের পেলাম পায়ের নিচে কেঁপে উঠল মাটি। তীর মারো! চিৎকার করে উঠলাম আমি। আমাদের উপর লাফিয়ে পড়ার আগেই তীর মারো সিংহটাকে। আদেশ মান্য করা হচ্ছে না দেখে তাকালাম পাশে। দেখলাম ছেলেটা স্থাণুর মতো দাঁড়িয়ে সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর দু চোয়াল ঝুলে পড়েছে নিচে, ফলে হা হয়ে গেছে মুখটা। খালের অপর প্রান্ত থেকে সিংহটাকে লাফ দিতে দেখে হাত থেকে তীর ধনুক ফেলে দিল সে। তারপর আমার দিকে পেছন ফিরে ছুটল। এক লাফে খাল পার হয়ে এপাশের কাদায় এসে পড়ল পশুরাজ। হাতে বল্লম নিয়ে মৃত্যুর অপেক্ষা করতে লাগলাম আমি। কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে জন্তুটা ছুটল ছেলেটার পিছনে। কাদা পার হওয়া মাত্রই সিংহটার গতি বেড়ে গেল অনেক। অল্প কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলল ছেলেটাকে। পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল ওর উপর। ভয়াবহ এক থাবায় ছেলেটার খুলি চূর্ণ করে ফেলল। লাশটার উপর সামনের দুপা তুলে দিয়ে বিকট হুঙ্কার ছাড়ল দুবার। তারপর ঘাড় ঘুরিয়ে তাকালো আমার দিকে। আমি ততক্ষণে কাদা ছেড়ে উঠে এসেছি শুকনো জায়গায়। আমার উদ্দেশ্যে দৌড় দিল সিংহটা। নিজেকে বাঁচাতে কোথা থেকে যেন প্রচণ্ড ক্রোধ এসে ভর করল আমার উপর। গতবারের মতো নিশ্চল দাঁড়িয়ে না থেকে বল্লম হাতে চিৎকার করতে করতে আমিও ছুটলাম। আমাকে ছুটে যেতে দেখে থমকে দাঁড়ালো পশুরাজ। তাকিয়ে রইল আমার দিকে। থামলাম না আমি। একেবারে কাছে গিয়ে সর্বশক্তিতে বল্লমটা চালালাম। সামনের দু পায়ের মাঝখান দিয়ে সিংহটার দেহের গভীরে ঢুকে গেল অস্ত্রটা। প্রচণ্ড ব্যথায় আকাশ বাতাস কাঁপিয়ে আবার গর্জে উঠল জন্তুটা। কিন্তু তখন খুনের নেশা চেপে বসেছে আমার মাথায়। একটানে বের করে নিয়ে এলাম বল্লমটা। সিংহটা আগে বাড়ার চেষ্টা করা মাত্রই ওটার খোলা মুখ দিয়ে প্রচণ্ড জোরে ঢুকিয়ে দিলাম। ঘাড়ের মাংস ভেদ করে বেরিয়ে গেল সেটা। মাটিতে পড়ে গেল পশুরাজ। আবার টেনে বের করলাম বল্লমটা। সর্বশক্তিতে চালালাম সিংহটার ডান চোখের কিছুটা উপরে। খুলি ভেঙে ভিতরের মগজ ভেদ করে মাটিতে গিয়ে বিঁধল বল্লম। মারা গেল পশুরাজ। খেয়াল করলাম ক্রোধে আর উত্তেজনায় কাঁপছি। একসময় বিদায় নিল ক্রোধ, প্রশমিত হল উত্তেজনা, থামল কাঁপুনি। শেষবারের মতো ছেলেটার দিকে তাকালাম আমি। তারপর বল্লম হাতে বাড়ির পথ ধরলাম। বাসায় ফিরে প্রথমেই দেখলাম শরীরের কোনো জায়গায় কেটে কুটে গেছে কিনা। কেটেছে, কিন্তু সেটা সিংহের থাবায় নয়, ঝোপঝাড় আর কাঁটার আঘাতে। দুর্বার কিছু লতাপাতা ডোলে লাগিয়ে দিলাম ক্ষতস্থানে। বাবার কথা ভেবে ভয় করতে লাগল। আমাকে সিংহ শিকারে যেতে নিষেধ করেছিলেন তিনি। নিষেধাজ্ঞা অমান্য করার কি শাস্তি দিতে পারেন সেটা কল্পনা করার চেষ্টা করলাম। বাবাকে এমনিতেই ভয় পেতাম আমি। পুরোহিত হওয়া সত্ত্বেও তিনি রাগী প্রকৃতির। সিংহ শিকারের ঘটনাটা তাকে না বলার সিদ্ধান্ত নিলাম। পরমুহূর্তে পাল্টালাম সিদ্ধান্তটা।
ছেলেটার বাড়িতে ওর মৃত্যুর খবর আমাকে জানাতেই হবে। নিজের ভূমিকাটাও ব্যাখ্যা করতে হবে তখন। একা একটা সিংহ মেরেছি, কথাটা চাপা থাকবে না। আজ হোক কাল হোক জানতে পারবেনি বাবা। তার চেয়ে আমি বলে দিলেই ভালো। বলার পর ক্ষমা চেয়ে নিলেই হবে ভেবে রওনা হলাম মন্দিরের উদ্দেশ্যে। রাতের বেলা বলতে গেলে জনশূন্য থাকে মন্দির। বাবা তখন নিজের ঘরে বসে হয় পড়েন আর নইলে সাধনা করেন। কখনো কখনো তাকে পাওয়া যায় দেবদেবীর মূর্তির সামনে। হাঁটু গেড়ে মাটিতে বসে থাকেন তিনি। 2 হাত জড়ো করে মাটির দিকে তাকিয়ে এক মনে প্রার্থনা করেন। ভিড়িয়ে রাখা দরজাটা ঠেলে ঢুকলাম মন্দিরের ভিতরে। এক সারিতে সাজিয়ে রাখা দেবদেবীর মূর্তিগুলোকে পাশ কাটালাম। মাথার উপরে পাথরের ছাদ, সেটার জায়গায় জায়গায় সুন্দর করে খাঁজ কাটা। দিনের বেলায় সূর্যের আলো প্রবেশ করে সেখান দিয়ে। নির্দিষ্ট দূরত্ব পরপর ছাদের আংটা থেকে ঝুলছে ব্রোঞ্জের লণ্ঠন। সেই আলোতে বাবার ব্যক্তিগত কক্ষের দিকে এগুলাম। দরজার কাছে গিয়ে থামলাম, দম নিলাম লম্বা করে। বাবা কখনোই ভিতর থেকে বন্ধ করে রাখেন না দরজা। ভিড়ানো পাল্লা দুটোর ফাঁক দিয়ে আলোর রেখা দেখতে পেলাম। তাকালাম ভিতরে। একটা পাথরের টেবিলের সামনে একটা চেয়ারে বসে আছেন বাবা। চেয়ারটা আবলুস কাঠে তৈরি, হাতির দাঁতের হাতলওয়ালা। গভীর মনোযোগে কিছু একটা পড়ছেন তিনি। লণ্ঠনের লাল আলোতে তাঁর সাদা দাড়িও কিছুটা লাল দেখাচ্ছে। চকচক করছে মসৃণ করে কামানো মাথাটা। নিশ্চল বসে থাকার কারণে তাঁকেও মূর্তির মতোই মনে হলো আমার। দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। ঘাড় ঘুরিয়ে আমাকে দেখলেন বাবা। আমার দিকে তাকিয়ে রইলেন দীর্ঘক্ষণ। তারপর উঠে দাঁড়ালেন। চেয়ারটা ঘুরিয়ে নিয়ে আবার বসলেন সেটাতে। জিজ্ঞেস করলেন, শেষ পর্যন্ত আমার নিষেধ তুমি অমান্য করলেই? চমকে উঠলাম। বাবা জানলেন কিভাবে? বাড়িতে ফেরার পর আমি তো কাউকে বলিনি। চুপ করে রইলাম। আমি কি তোমাকে বিপজ্জনক কাজ থেকে বিরত থাকার আদেশ দেইনি? তাহলে কেন তুমি কাজটা করলে? কেন করলাম তার কোনো উত্তর নেই। বলার মতো কিছু না পেয়ে পাল্টা প্রশ্ন করলাম, আপনি কিভাবে জানলেন আমি সিংহ মারতে গেছি? তোমার যাবার খবরটা গোপন থাকেনি আবৌদিসে। রাস্তায় দাঁড়িয়ে ছেলেটার সঙ্গে কথা বলার সময় অনেকেই শুনেছে। একজন পরে জানিয়েছে আমাকে। বাবার গলার স্বর আগের চেয়েও গম্ভীর, 2 চোখে তীব্র রাগ। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। কাতর গলায় মিনতি জানালাম। বাবা অনেকক্ষণ জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর একসময় ঠান্ডা হয়ে এলো তার রাগ। বললেন, হারমাচিস, তোমার বয়স এখন অল্প, রক্ত তাই গরম। সুতরাং তোমার মস্তিষ্কের চেয়ে হৃদয় বেশি কাজ করে। শেষবারের মতো ক্ষমা করলাম তোমাকে। এখন আমি কয়েকটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনে প্রতিটা শব্দ মাথায় গেঁথে নাও। শোনো, ছেলেটা ছিল তোমার জন্য একটা প্রলোভন। আসলে নিজের শক্তিমত্তা যাচাইয়ের একটা সুযোগ খুঁজছিলে তুমি। ওর কথায় নিজেকে সামলাতে না পেরে এমন একটা কাজ করে বসলে যা করতে অনেক আগেই নিষেধ করা হয়েছে তোমাকে। সিংহটাকে মেরে কি প্রমাণ করলে? তুমি একজন বীরপুরুষ। যদি তাই ভেবে থাকো তাহলে ভুল করেছ। বরং প্রলোভনটা সহ্য করতে পারলেই তোমার বীরত্ব প্রমাণিত হতো। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না বাবা। তোমাকে আজ একটা সত্য কথা বলবো আমি। এতদিন গোপন রেখেছিলাম তোমার কাছে। ভেবেছিলাম তুমি আরো বড় হলে জানাবো, কিন্তু আজ তোমার দায়িত্ব জ্ঞানের পরিচয় পেয়ে বলতেই হচ্ছে। এরপর বাবা যা বললেন সেটা ইতিমধ্যেই লিখে ফেলেছি আমি। সব কথা খুলে বলার পর যোগ করলেন বাবা, তাহলে বুঝতেই পারছো, তুমি আমার নিজের ছেলে, পালক পুত্র নও। আরও বড় কথা হচ্ছে, শুধুমাত্র আমার আর তোমার শরীরেই আছে প্রাচীন রাজরক্ত। আমরা মিশরের আদিবাসী। একসময় আমাদের পূর্বপুরুষ ছিলেন এদেশের শাসক। তোমাকে একদিন ফারাও নেকনেভের কথা বলেছিলাম, মনে আছে? মাথা ঝাঁকালাম। আমরা হচ্ছি তার বংশধর। পারস্যের লোকেরা মিশর আক্রমণ করার পর পালিয়ে যেতে বাধ্য হলেন তিনি। মাত্র কিছুদিনের জন্য মিশর শাসন করল পার্সিয়ানরা।
মেসিডোনিয়ানদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হল ওরা। প্রায় ৩০০ বছর হতে চলল মিশর শাসন করছে মেসিডোনিয়ানরা। কি করেছে ওরা? কি দিয়েছে আমাদের? দেবতা খেমের জন্মভূমিকে অপবিত্র করেছে, আর আমাদের ধর্মকে সুযোগ পেলেই বিকৃত করেছে। ২ সপ্তাহ হল মারা গেছে বংশীবাদক টলিমিয়ালিটিস, যে তোমাকে হত্যা করার জন্য রক্ষী পাঠিয়েছিল। এখন সিংহাসনে বসেছে ওর ছেলে। ক্ষমতা পাবার পর প্রথমেই বোন ক্লিওপেট্রাকে মিশর ছাড়া করেছে ছেলেটা। সিরিয়ায় পালিয়ে গেছে ক্লিওপেট্রা। শুনেছি এখন সৈন্য জোগাড়ের চেষ্টায় আছে, যে কোনো দিন যুদ্ধ বাঁধবে ভাই বোনের মধ্যে। কিন্তু বাধা দিলাম আমি। ক্লিওপেট্রাকে তাড়িয়ে দিল কেন ওর ভাই? ছেলে আর মেয়েকে সমান শাসন ক্ষমতা দিয়ে গেছে টলিমিওলিটিস। ওর ছেলের সহ্য হয়নি ব্যাপারটা। যাই হোক, আসল কথা হচ্ছে রোমান শাসকরাও নজর দিয়েছে মিশরের দিকে। ভাই বোনের মধ্যে যুদ্ধ বাঁধলে দুর্বল হয়ে পড়বে সেনাবাহিনী। সেই সুযোগে হয়তো আক্রমণ চালাবে ওরা, দখল করে নেবে মিশর। থামলেন বাবা। তার জ্ঞানের বহর দেখে আশ্চর্য হয়ে গেলাম আমি। শুধু ধর্ম বা ইতিহাস বা অন্যান্য বিষয়ই নয়, বুঝলাম রাজনীতির ব্যাপারেও তিনি জানেন প্রচুর। বিদেশিদের দাসত্ব করতে করতে আমরা মিশরের আদিবাসীরা এখন ক্লান্ত। পার্সিয়ানদের জঘন্য কুকীর্তির কথা এখনো ভুলে যায়নি আমাদের অনেকেই। আলেকজান্দ্রিয়ার বাজারে আমাদেরকে দেখলে লোকে আজকাল কি বলে ডাকে জানো? মেসিডোনিয়ানদের দাস। কথাটা শোনা মাত্রই টের পেলাম অনেকক্ষণ আগের রাগটা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আমাদের কি দমিয়ে রাখা হয়নি? আমাকে নয়, নিজেকেই প্রশ্ন করলেন বাবা। আমাদের লোকদেরকে যখন খুশি তখন কি হত্যা করা হয়নি? বছরের পর বছর ধরে আমাদেরকে শোষণ করে ওরা কি সম্পদের পাহাড় গড়েনি? ধর্ম নিয়ে বেঁচেছিলাম আমরা, সেটাও ভালো লাগেনি ওদের। মিথ্যে দেবতাদের পূজা করতে বাধ্য করেছে, না করলে ভেঙে দিয়েছে আমাদের মন্দির। এসব খবর রাখো তুমি? না বলার সাহস ছিল না বলে চুপ করে রইলাম। তোমার দেশ যখন মুক্তির জন্য হাহাকার করছে, তখন তুমি কি করছো? সিংহ শিকার। লজ্জায় মাথা নত হয়ে এলো আমার। লোকেদের এই হাহাকার কি বৃথা যাবে? না, কিছুতেই না। সবাই চাইছে একটা বিপ্লব ঘটুক। বড় বড় নেতা আর পুরোহিতদের সঙ্গে কথা হয়েছে আমার। তারা রাজা হিসেবে মনোনীত করতে চায় আমাকে। কিন্তু বুড়ো হয়েছে আমি। অনেক জানলেও রাজকার্য চালানোর মতো শারীরিক সামর্থ্য আমার নেই। অথচ তুমি যুবক, নিজেকে সৎ পথে রাখতে পারলে আর ঠিকমতো দেবতাদের দাসত্ব করতে পারলে কখনো বিচ্যুত হবে না লক্ষ্য থেকে। সময় এলে আমার বদলে তোমার নাম প্রস্তাব করব বলে ভেবে রেখেছি আমি। কিন্তু তুমি যদি নিজের জীবনটাকে সিংহ শিকারের মতো বাজে উত্তেজনার কারণে নষ্ট করে দাও, তাহলে আমার স্বপ্নগুলোর কি হবে? কি হবে মিশরের পরাধীন মানুষগুলোর? চুপ করে রইলাম। দেবতাদের দাসত্ব করতে হলে সব রকম মানবিক দুর্বলতার ঊর্ধ্বে থাকতে হবে তোমাকে। লোকের বাজে কথায় উত্তেজিত হলে চলবে না। কামনা বাসনার কাছে পরাজিত হওয়া যাবে না। তোমার লক্ষ্য অনেক বড়, কথাটা মনে রেখো। যদি না রাখতে পারো, তাহলে আমার অভিশাপ পড়বে তোমার উপর। শুধু আমারই না, মিশরের সব পরাধীন মানুষের আর ভেঙে ফেলা প্রতিটা মূর্তির অভিশাপও সারা জীবন বয়ে বেড়াতে হবে তোমাকে। কাজেই সতর্ক হয়ে যাও, সংশোধন করো নিজেকে। তোমার ভাগ্য আর ১০ জন সাধারণ লোকের মতো নয়। সিংহ শিকারী হওয়ার জন্যে জন্মাওনি তুমি, বরং রাজা হওয়ার জন্যে, সুশাসক হওয়ার জন্যে জন্মেছ। কাজেই জিততেই হবে তোমাকে হারমাচিস, নইলে দুর্গতির সীমা থাকবে না তোমার। আবার কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন বাবা। আমিও কিছু বললাম না। নিজের ভিতরে একটা আন্দোলন টের পাচ্ছি। আমার মনের একটা তীব্র আক্রোশ প্রথমে নীরব বিক্ষোভ, পরে দুর্দমনীয় বিদ্রোহে পরিণত হল। মেসিডোনিয়ান শাসকদের মনে হল সিংহ, আর আমি বল্লম হাতে ওদের মুখোমুখি দাঁড়ানো আজ সন্ধ্যার হারমাচিস। এইসব ব্যাপারে পরে আরও বিস্তারিত জানাবো তোমাকে, আবার বলতে আরম্ভ করলেন বাবা।
সময় নষ্ট না করে পড়াশোনা আর সাধনায় লেগে যাও তুমি। আগামীকাল একটা চিঠি দেব তোমাকে। ওটা নিয়ে প্রথমে মেমফিসে যাবে, তারপর সেখান থেকে আন্নুতে তোমার মামা সেপার কাছে। ওকে দেবে চিঠিটা। ওর কাছে কয়েক বছর থাকবে তুমি, তাহলে অনেক কিছু শিখতে পারবে। উত্তরাধিকার সূত্রে অ্যাবাউদিস মন্দিরের পুরোহিত হতে যাচ্ছ, সুতরাং তোমার সবকিছু জানা দরকার। যত কষ্টই হোক, একেবারে মগজে গেঁথে নেবে সেপার প্রতিটা কথা। বুঝতে পেরেছ? উপরে নিচে মাথা নাড়লাম। এখন এসো আমার কাছে, আমার কপালে একটা চুমু খাও। তুমি আমার স্বপ্ন, মিশরের শেষ ভরসা। এসো। কাঁপতে কাঁপতে এগিয়ে গেলাম তার দিকে, চুমু খেলাম কপালে। যাও। আবার গম্ভীর গলায় আমাকে আদেশ দিলেন তিনি। বাসায় ফিরে যাও। যা বললাম তোমাকে তার একটা কথাও যেন কেউ জানতে না পারে। একেবারে হজম করে ফেলো সবগুলো শব্দ। মনে রেখো, কেবলমাত্র বোকা আর মূর্খরাই গোপন কথা বলে দেয়। জ্ঞানী আর সাহসীরা চুপ থাকে, উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করে। আমি তোমার জন্য প্রার্থনা করব। তুমি নিজেই নিজের ক্ষতি না করলে কোনো ক্ষতি হবে না তোমার। যাও, রাত বাড়ছে। বাবার কামরা ছেড়ে বের হয়ে এলাম। নিজেকে অনেক বড় বলে মনে হলো। খুব দ্রুত পা চালালাম। সদর দরজা দিয়ে বের হয়ে এগিয়ে গেলাম মন্দিরের তোরণের দিকে। 200 সিঁড়ি বেয়ে হাজির হলাম মন্দিরটার ছাদে। ছাদের চারদিকে উঁচু দেয়াল। ভর দিয়ে দাঁড়ালাম একটাতে, তাকালাম সামনে। পূর্ণিমার চাঁদ স্থির হয়ে আছে অ্যাবাউদিসের পাহাড়গুলোর পেছনের আকাশে। নিরুত্তাপ সাদা আলোর জোয়ারে ভেসে যাচ্ছে সবকিছু। অনেক দূরে নীল নদের পানিতে প্রতিফলিত হয়ে সেই আলো তৈরি করেছে এক অদ্ভুত মায়াজাল। পর্বত, উপত্যকা, নদী, মন্দির, শহর, সমতল সবকিছু যেন ডাকছে আমাকে। পরিবেশটা কেমন স্বপ্নময় মনে হলো আমার। বুক ভরে শ্বাস নিলাম। জীবন কত সুন্দর, বেঁচে থাকাটা কত আনন্দের উপলব্ধি করলাম। বুঝলাম বেঁচে থাকতে হবে আমাকে, নিজের জন্য, বাবার জন্য, মিশরের জন্য। কিছুক্ষণ উপভোগ করলাম রাতটার পরম সৌন্দর্য, নিরবচ্ছিন্ন নীরবতা। তারপর খুশি মনে নেমে এলাম সিঁড়ি বেয়ে। হাঁটা ধরলাম বাড়ির উদ্দেশ্যে। পরদিন খুব ভোরে মন্দিরের এক পুরোহিত এসে ঘুম থেকে জাগালো আমাকে। যাত্রার জন্য প্রস্তুত হতে বলল। জিনিসপত্র গুছিয়ে নেওয়ার পর বিদায় জানাতে এলেন বাবা। আমার হাতে একটা চিঠি দিলেন তিনি। তারপর একে অপরকে আলিঙ্গন করলাম আমরা। চলে যাওয়ার আগে আমার সব প্রিয় জিনিসগুলো একবার ছুঁয়ে দেখলাম আমি। ঘাটে একটা নৌকা অপেক্ষা করছিল আমার জন্য। চড়ে বসলাম সেটাতে। দক্ষিণমুখী বাতাস বইছে একটানা। মাঝিদের একজন আবহাওয়া অনুকূল বুঝে পাল তুলে দিল। এগুতে আরম্ভ করল নৌকা। ঘাড় ঘুরিয়ে একবার তাকালাম ঘাটের দিকে। বুড়ি দাইমা অটোয়া দাঁড়িয়ে আছে তীরে। আমাকে হাত নেড়ে বিদায় জানালো সে। আশীর্বাদের নিদর্শন হিসেবে সর্বশক্তিতে একটা খড়ম ছুঁড়ে মারল আমার দিকে। হাত বাড়িয়ে লুফে নিলাম সেটা। খড়মটা অনেক বছর ছিল আমার কাছে। একটানা 6 দিন চললাম আমরা। প্রয়োজন হলে তীরে নৌকা ভেরালো মাঝিরা। অ্যাবাউদিস থেকে যত দূরে যাচ্ছি তত বাড়ছে আমার উৎকণ্ঠা। চারিদিকে দেখি অপরিচিত সব মুখ, অজানা সব জায়গা। প্রায় কান্না পায় আমার। মাঝিরা হাসাহাসি করবে ভেবে কান্নাটা চেপে রাখি বুকের ভিতর, চোখের আড়ালে। যাত্রাপথে অনেক নতুন নতুন জিনিস দেখলাম। সবকিছু ঠিকমতো মনে নেই, তাই লিখলাম না আর। 7ম দিন সকালে মেমফিসে পৌঁছালাম। 3 দিন বিশ্রাম নিলাম সেখানে। আমার পরিচয় পেয়ে মেমফিসের মন্দিরের পুরোহিতরা যথেষ্ট খাতির করলেন আমাকে। ঘুরিয়ে দেখালেন পুরো শহরটা। কিভাবে যেন আমার যাওয়ার খবরটা প্রচারিত হয়ে গেল। আন্নু থেকে কয়েকজন পুরোহিত নিয়ে এলেন আমাকে। মেমফিসকে বিদায় জানিয়ে আবার নৌকায় চললাম আমি। সেদিন দুপুরের দিকেই পৌঁছে গেলাম আন্নুতে। নৌকা থেকে নেমে অপেক্ষমান গাধার উপর চড়ে বসলাম আমরা। চলতি পথে অনেকগুলো গ্রাম পার হলাম। গ্রামবাসীদের দারিদ্র্য স্পষ্ট ধরা পড়ল আমার চোখে।
রাজার কর আদায়কারীদের অত্যাচারে নিঃস্ব গ্রামবাসীদের করুণ অবস্থার বর্ণনা দিল একজন পুরোহিত। অসহায় ক্রোধে ফুঁসতে ফুঁসতে শুনলাম সেই বর্ণনা। গ্রাম পার হওয়ার পর হাজির হলাম মরুভূমিতে। সারি সারি পিরামিড দেখতে পেলাম সেখানে। সেটাই আমার প্রথম পিরামিড দর্শন। কাজেই ওগুলোর বিশালত্ব দেখে আশ্চর্য না হয়ে পারলাম না। গ্রেনিট আর চুনা পাথরে নির্মিত ধপধপে সাদা পিরামিডগুলোতে প্রতিফলিত হচ্ছে সূর্যের আলো। ওগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় আমাকে প্রতিটা পিরামিডের নাম জানালো আরেকজন পুরোহিত। প্রথম থেকে ৩ নম্বরটার নাম বলল সে হাড়ের পিরামিড। তখন কল্পনাও করিনি ওটার নিচে লুকানো বিপুল সম্পদ একদিন উদ্ধার করতে আসব আমি। মরুভূমি পার হয়ে একসময় আন্নুতে প্রবেশ করলাম আমরা। মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর ওটা। নীলনদ থেকে একটা খাল বের হয়ে অনেকগুলো ছোট শাখায় বিভক্ত হয়ে জালের মতো ঘিরে রেখেছে শহরটাকে। আন্নুর একেবারে শেষ প্রান্তে দেবতা রায়ের মন্দির। মামা শেপা থাকে সেখানেই। মন্দিরের তোরণের কাছে এসে থামলাম আমরা। নামলাম গাধার পিঠ থেকে। দেখলাম বারান্দার কাছে খাটো হালকা পাতলা দেহের একজন লোক দাঁড়িয়ে আছেন। তার চেহারা দীপ্তিময়, মাথা নিখুঁতভাবে কামানো। রাতের আকাশের তারার মতো জলজলে দুচোখে আমার দিকে তাকিয়ে আছেন তিনি। মামা সেপাকে চিনতে ভুল হল না আমার। আমাকে দেখে হাসিতে ভরে গেল মামার গোলগাল মুখ। বললেন, এসো, উপরে উঠে এসো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার জন্যে। মন্দিরের ভিতরে মামার নিজের কামরা আছে, সেখানে আমাকে নিয়ে গেলেন তিনি। দরজা বন্ধ করে দিলেন। বাবার দেওয়া চিঠিটা জামার ভেতর থেকে বের করে তাঁর হাতে দিলাম। মনোযোগ দিয়ে চিঠিটা পড়লেন তিনি। তারপর আবার তাকালেন আমার দিকে। আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ জড়িয়ে ধরলেন আমাকে। দু হাতে আমার দু কাঁধ শক্ত করে চেপে ধরে বললেন, স্বাগতম মিশরের শেষ আশা। তাহলে আমার প্রার্থনা বৃথা যায়নি। তোমার চেহারা দেখার জন্যে, তোমাকে জ্ঞান দেওয়ার জন্যে অস্থির হয়েছিলাম আমি। আজ আমার অস্থিরতা শেষ হলো। আমি তোমাকে এমন জ্ঞান দেব যা সারা মিশরের আর কোনো জীবিত ব্যক্তি জানে না। চর্চা করতে করতেই আমি এখন ওই বিদ্যার একমাত্র পণ্ডিত। আমার সৌভাগ্য, তুমি ছাড়া ওই বিদ্যা শেখার আর কেউ নেই। এরপর জোর করে আমাকে গোসলখানায় পাঠালেন তিনি। চটপট গোসল সেরে নেওয়ার আদেশ দিলেন। গোসল সেরে বের হওয়া মাত্রই খেতে বসতে হলো। খাওয়ার সময় বললেন, মামা, অনেক লম্বা পথ অতিক্রম করেছ, কাজেই আজকে পড়তে হবে না, বিশ্রাম নাও প্রয়োজন মতো। আর ঘুরে দেখো মন্দিরটা। ইচ্ছে হলে বাজারেও যেতে পারো। আগামীকাল থেকে শুরু হবে তোমার শিক্ষা আর সাধনা। পরদিন থেকে বিনা প্রতিবাদে তার শিষ্যত্ব মেনে নিলাম আমি। প্রতিদিন খুব ভোরে উঠতে হয়। তারপর সব পুরোহিতদের সঙ্গে যোগ দেই পূজায়। শরীর ঠিক রাখার জন্য পুরোহিতরা সবাই দৌড়ঝাঁপ করে, আমাকেও করতে হয় ওসব। এরপর সারাদিন বসে থাকি অসংখ্য প্যাপিরাস খণ্ড নিয়ে। মামা আদেশ না দেওয়া পর্যন্ত পড়া ছেড়ে ওঠার কোনো উপায় নেই। কঠোর নিয়মে পড়াশোনা করার ফলে শিখতেও পারলাম খুব দ্রুত। সবার প্রথমে জানলাম বিভিন্ন ধর্মের মূল কথা আর উৎপত্তির ইতিহাস। এরপর আকাশের সব তারার নাম আর তাদের গতিবিধি আমার ঠোঁটের আগায় চলে এলো। পৃথিবীর ঘূর্ণন সম্বন্ধে পরিষ্কার ধারণা পেলাম। শিখলাম প্রাচীন আধুনিক অনেক জাদু। এই জাদুবিদ্যা খুব ভালো লাগে আমার, তাই খুব আগ্রহ নিয়ে শিখি। এ কারণে তুখোড় জাদুকর হিসেবে আমার নাম ছড়িয়ে পড়তে সময় লাগল না। মামা নিজে আমাকে অনেক ধরনের স্বপ্নের ব্যাখ্যা শেখালেন। এ বিষয়ের উপর শত শত প্যাপিরাস খণ্ড পড়ে ফেললাম আমি। সংকেত লেখনীতেও একজন বিশেষজ্ঞ হয়ে উঠলাম। মিশর, গ্রিস আর রোমের ইতিহাস, ভূগোল এবং গ্রেসিয়ান ও রোমান ভাষায় আমাকে পণ্ডিত বানিয়ে তুললেন মামা। সবচেয়ে বড় কথা, পিরামিডের রহস্য জানতে পারলাম। সাধনা আর শিক্ষা লাভে কেটে গেল 5 বছর। নিজেকে সব রকম পাপ, অন্যায়, অবিচার থেকে মুক্ত রাখলাম ওই সময়। কঠোর সাধনা করলাম, কারণ জানতাম যে সৎ পথে থাকতে পারলে আমার জয় সুনিশ্চিত। প্রতি বছর 2 বার বাবার তরফ থেকে চিঠি আসে। আমার অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে অভিনন্দন জানান তিনি। বাবাকে পাল্টা চিঠি লিখতে গিয়ে প্রতিবারই জানতে চাই আমার সাধনা শেষ হয়েছে কিনা। প্রতিবার একই উত্তর আসে, না, হয়নি।
আমাকে ধৈর্য ধরার পরামর্শ দেন বাবা। মাঝে মধ্যে একই কথা বলেন মামা। এক রাতে পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়লাম। মাথা ঘুরতে আরম্ভ করল। হাতে ধরা প্যাপিরাস খণ্ডটা টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালাম। সিঁড়ি বেয়ে নেমে এলাম নিচে। মন্দিরের পিছনের বাগানটাতে গেলাম হাওয়া খেতে। মামা সেপাকেও পায়চারি করতে দেখলাম সেখানে। আমাকে দেখে থমকে দাঁড়ালেন তিনি। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? তোমার মুখ চোখ এমন শুকনো দেখাচ্ছে কেন? মামা, প্রায় কাতর গলায় বললাম আমি, যে বিদ্যা কোনো কাজেই লাগবে না, সেটা শিখে কি লাভ? মূর্খের মতো কথা বলো না, কঠোর গলায় আমাকে ধমক দিলেন মামা। তুমি কিভাবে জানলে কোন বিদ্যাটা তোমার কাজে লাগবে আর কোনটা লাগবে না? তারপর একটু নরম গলায় বললেন, তুমি আবার অধৈর্য হয়ে পড়েছ হারমাচিস। কিছু বললাম না আমি। আমি যা জানতাম সবই শিখিয়েছি তোমাকে। তুমি এখন আমার চেয়েও জ্ঞানী। কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর প্রশ্ন করলাম, আমি এখন কি করব মামা? তোমার বাবা অনুমতি না দেওয়া পর্যন্ত এখানেই থাকবে। সময় হলে তোমাকে ডাকবেন তিনি। তারপর অ্যাবাউদিসে ফিরে যাবে তুমি। আমার মনে হয় সেখান থেকে তোমার আলেকজান্দ্রিয়ায় যাওয়াই উচিত হবে। কেন? আলেকজান্দ্রিয়ায় কেন? যুদ্ধের খবর শুনেছ তুমি? উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন মামা। পড়াশোনা আর ধর্মীয় সাধনা নিয়ে দারুণ ব্যস্ত থাকায় কোথায় যুদ্ধ হয়েছে, কার বিরুদ্ধে কে লড়েছে, কিছুই জানি না। মামার প্রশ্নের জবাবে এপাশ ওপাশ মাথা নাড়লাম। ভুল হারমাচিস, খুব বড় ভুল করেছ। শুধু অতীতই নয়, বর্তমানকেও জানতে হবে তোমার। তা না হলে অনেক কমে যাবে তোমার রাজনৈতিক জ্ঞান, সমাজে দাম হারাবে তুমি। যাই হোক, ঘটনাটা সংক্ষেপে খুলে বলছি তোমাকে। একটু থেমে লম্বা দম নিলেন মামা। তারপর বলতে আরম্ভ করলেন, তোমার মায়ের মৃত্যুর সময় মিশরের রাজা ছিল টলেমি অলিটিস। মরার আগে অলিটিস শাসন ক্ষমতা সমানভাবে দিয়ে গেল ওর ছেলে টলেমি আর মেয়ে ক্লিওপেট্রাকে। টলেমি চক্রান্ত করে একাই দখল করল ক্ষমতা, তাড়িয়ে দিল বোনকে। সিরিয়ায় আশ্রয় নিল ক্লিওপেট্রা, সৈন্য জোগাড়ের চেষ্টায় থাকল। মেয়েটা আমাদের শত্রু হলেও স্বীকার করতেই হবে মাথায় যথেষ্ট বুদ্ধি রাখে। সৈন্য জোগাড় করে সে রওনা হল আলেকজান্দ্রিয়ার উদ্দেশ্যে। পেলুসিয়ামের কাছাকাছি এসে ঘাঁটি গাড়ল। ওদিকে সিজার, এতদিন যাকে পৃথিবীর মহত্তম পুরুষ বলে জানতাম, পম্পেই দখল করার উদ্দেশ্যে যাত্রা করল। কিন্তু পম্পেই পৌঁছে দেখল ধ্বংস হয়ে গেছে শহরটা। মানুষগুলোকে নির্বিচারে খুন করে সব গুড়িয়ে দিয়েছে আচিলাস আর লুসিয়াস সেপ্টিমিয়াসের দল। এই দুজনের নাম শুনেছ নিশ্চয়ই। রোমান বাহিনীর নেতা সেপ্টিমিয়াস, আচিলাস হল ওর সেনাপতি। আমাকে মাথা নেড়ে সম্মতি জানাতে দেখে বলে চললেন মামা, আলেকজান্দ্রিয়ার জনগণের ভয়ে প্রাণ যায় এমন অবস্থা। একদিকে মুখোমুখি টলেমি আর ক্লিওপেট্রা, আরেক দিক দিয়ে এগিয়ে আসছে সেপ্টিমিয়াস আর আচিলাসের বাহিনী। ওদিকে পম্পেই দখল করতে না পেরে সিজারও রওনা হয়ে গেছে আলেকজান্দ্রিয়ার উদ্দেশ্যে। সিজারই পৌঁছল প্রথমে। প্রায় বিনা যুদ্ধে গ্রেপ্তার করল টলেমি আর ওর আরেক বোন আর্সিনোকে। সিজারের বাহিনী খুব একটা বড় ছিল না। ঠিক ওই মুহূর্তে সেপ্টিমিয়াসের সঙ্গে যুদ্ধ বাঁধলে হেরে যেত সে। তখন টলেমিকে বলল সিজার, মুক্তি চাইলেও সেনাবাহিনীকে সিজারের পক্ষে যুদ্ধ করার আদেশ দিতে হবে। শর্তটা মানতে হলো টলেমিকে। আক্রমণ করল সেপ্টিমিয়াস। টলেমির বাহিনীর সাহায্যে প্রতিহত করল সিজার। আর তখনই আসল চালটা চালল বুদ্ধিমতী ক্লিওপেট্রা। অ্যাপেলোডোরাস নামের এক বিশ্বস্ত লোককে সঙ্গে নিয়ে পরদিন খুব ভোরে আলেকজান্দ্রিয়ার বন্দরে গিয়ে হাজির হল সে। খুব দামি একটা পশমি কম্বল কিনল। ক্লিওপেট্রাকে ওই কম্বলের ভেতরে ভরে ভালোমতো পেঁচিয়ে বাঁধল অ্যাপোলোডোরাস। তারপর কম্বলটা পাঠিয়ে দিল সিজারকে। সঙ্গে দিল কয়েকজন দূত। ওরা গিয়ে সিজারকে জানালো ক্লিওপেট্রার তরফ থেকে একটা উপহার নিয়ে এসেছে। যুদ্ধের সময় এরকম উপহার পেয়ে স্বাভাবিকভাবেই আশ্চর্য হয়ে গেল সিজার। কম্বলটা খুলল সে। ভেতরে ক্লিওপেট্রাকে দেখে আকাশ থেকে পড়ল সে। শুনেছে ক্লিওপেট্রাকে দেখার পর নাকি অনেকক্ষণ কথা বলতে পারেনি সিজার। সারা পৃথিবীতে ক্লিওপেট্রার মতো সুন্দরী মেয়ে আর নেই। শুধু তাই নয়, মেয়েটার কৌতুকবোধ খুব ভালো, হেসে হেসে কথা বলে সব সময়। তাছাড়া অনেক কিছু জানে সে,
সোজা কথায় ক্লিওপেট্রাকে দেখে মাথা ঘুরে গেল সিজারের। সিজারকে বশ করতে বেশি সময় লাগল না ক্লিওপেট্রার। যুদ্ধে জয় হলো সিজারের, আর সিজারকে যেহেতু আগেই জিতে নিয়েছে ক্লিওপেট্রা, সেহেতু মিশরের সিংহাসনটা দখল করতে কোনো অসুবিধাই হলো না ওর। ব্যাপারটা ভেবে দেখো একবার, টলেমি ক্ষমতাচ্যুত হল, আলেকজান্দ্রিয়ার জন্য যুদ্ধ করল সিজার আর সেপ্টিমিয়াস, কিন্তু বিনা যুদ্ধে সিংহাসনে বসল ক্লিওপেট্রা। ওর একটা সৈন্য মারা গেল না, একটা তীরও ছুটতে হলো না ওকে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, বয়সে ক্লিওপেট্রার 3 গুণ হওয়া সত্ত্বেও মেয়েটার প্রেমে পড়ে গেল পৃথিবীখ্যাত দুর্ধর্ষ যোদ্ধা সিজার। লোকটার উপর রাগে শরীর জ্বলছে আমার। রাগটা সামলাতে না পেরে চেঁচিয়ে উঠলাম, দুর্ধর্ষ যোদ্ধা না ছাই, আসলে লোকটা পৃথিবীর নিকৃষ্টতম বোকা। একটা মেয়ের জন্যে মন্দিরের পবিত্রতা নষ্ট হচ্ছে বুঝতে পেরে আর কিছু বললাম না। আমার দিকে তাকিয়ে মাথা নাড়লেন মামা। এত উত্তেজিত হয়েও না হারমাচিস, অন্যকে অপবাদ দেওয়ার আগে তুমি নিজে কতটা ভালো সেটা যাচাই করে নিও একবার। নারীর আকর্ষণকে উপেক্ষা করার মতো ক্ষমতা যে পুরুষের আছে, আমি তাকেই বীরপুরুষ বলে গণ্য করি। হয়তো তোমাকেও একদিন পরীক্ষা দিতে হবে, সেদিন জানা যাবে তুমি সত্যিই বীরপুরুষ না অন্য কিছু। কথাটা শুনে স্থানকাল পাত্র ভুলে হা হা করে হেসে উঠলাম। বললাম, আমাকে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারো মামা, কোনো মেয়ের সঙ্গে খাতির ছিল না আমার, এখনও নেই, ভবিষ্যতেও হবার কোনো সম্ভাবনা নেই। ক্লিওপেট্রা তো দূরের কথা, স্বর্গের অপ্সরাও লক্ষ্য থেকে এক চুল সরাতে পারবে না আমাকে। যাই হোক, আমি যদি ওই বোকা বুড়ো ছাগল সিজারের জায়গায় থাকতাম, তাহলে পশমিক কম্বলটার ভেতর থেকে ক্লিওপেট্রা বেরিয়ে আসা মাত্রই ওকে আবার ভেতরে ভরতে বলতাম, তারপর কম্বলটা ভালো মতো বেঁধে বন্দরের পাশের জলাভূমিতে ডুবিয়ে রাখার আদেশ দিতাম। যতক্ষণ পর্যন্ত না ক্লিওপেট্রা মারা যায় ততক্ষণ পর্যন্ত তুলতে বলতাম না। এত অহংকার করো না হারমাচিস, পরে কোনো ভুল করলে তোমার অনুতাপের সীমা থাকবে না। তোমাকে যে যুদ্ধের কাহিনীটা বলছিলাম সেটা শেষ হয়নি, শোনো বাকিটা। ক্লিওপেট্রাকে সিংহাসনে বসতে দেখে ঈর্ষায় জ্বলে উঠল ওর ভাই টলেমি। রাতের আধারে বিদ্রোহ করে বসল সিজারের বিরুদ্ধে। একটা ছোট দল নিয়ে আক্রমণ করল ঘুমন্ত সিজারকে। সামান্য আহত হলেও বেঁচে গেল সিজার, আর উদ্দেশ্য হাসিল হলো না দেখে পালালো টলেমি। ওকে ধাওয়া করল সিজারের লোকজন। উপায়ন্ত না দেখে একটা ছোট্ট নৌকায় চেপে বসল সে। জলোচ্ছ্বাসে উন্মত্ত নীল নদ পার হওয়ার ঝুঁকি নিল রাতের আধারে। মাঝনদী পর্যন্ত যেতে পারল না, তার আগেই উল্টে গেল নৌকাটা। ভাগ্য দেখো ক্লিওপেট্রার, ভাইকে ছুঁতেও হলো না ওর, কিন্তু ঠিকই মারা গেল টলেমি। মিশরের সিংহাসন এখন ক্লিওপেট্রার জন্যে সম্পূর্ণ নিষ্কণ্টক। কেন? ক্লিওপেট্রার আরেক বোন আর্সিনোর কি হলো? রোমে ফিরে যাওয়ার সময় ওকে শেকলে বেঁধে সঙ্গে নিয়ে গিয়েছিল সিজার। তারপর কি হয়েছে মেয়েটা আর জানি না। কোনো মন্তব্য করলাম না। রোমান বাহিনীর বর্তমান নেতা পম্পেয়াসকে ভালোবাসার ফাঁদে ফেলে বলতে গেলে দখল করে রেখেছে ক্লিওপেট্রা। ব্যাস, এখন আর কোনো চিন্তা নেই ওর। ভিনদেশীকেও আক্রমণ করলে পম্পেয়াসই ঠেকাবে। সত্যিই রানীর হালে আছে ক্লিওপেট্রা। তাই তো দেখছি। চিন্তিতভাবে মাথা নাড়লাম আমি। কিন্তু সুখে নেই মিশরের লোকজন, বলে চললেন মামা। সব জায়গায় শুধু অশান্তি আর অসন্তোষ। একটা বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠছে ক্লিওপেট্রার বিরুদ্ধে। তুমি প্রস্তুত থাকো হারমাচিস, সময় এসে গেছে প্রায়। আর কিছু দিনের মধ্যেই তোমাকে ফিরে যেতে হবে অ্যাবাউদিসে। কথা বলতে হবে তোমার বাবার সঙ্গে, জানতে হবে এ ব্যাপারে কি বলেন তিনি। তাছাড়া এখন পর্যন্ত দেবতাদের রহস্য জানতে পারোনি তুমি। তোমার বাবাই ওসব শেখাবেন তোমাকে। এখন ঘরে ফিরে যাও, পড়তে বসো আবার। শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা ক্লিওপেট্রা বইটি। পড়ছিলাম এর প্রথম পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।